অমূল্যবাবুকে আজকে আমার বাংলোয় চায়ের আড্ডায় নিমন্ত্রণ করলাম। কি জানেন, ভেবেছিলাম কোনোদিন উপন্যাস না লিখে কলকাতাতে ফিরবই না, ঝাঁঝাতি থেকে যাব। অমূল্যবাবুর মন গড়া ওই পিশাচের কাহিনীগুলো আমার উপন্যাসে জায়গা পেতে পেতে এমন অবস্থা হয়েছে, অবশেষে আমার পণ ভঙ্গ হতেই হলো। কারণ মিসেস কুমুদিনী চৌধুরীর সেই অপার্থিব রূপের সাক্ষী আমি নিজে। তবে আজ অমূল্যবাবুকে ডেকেছি অন্য একটা গল্প শোনাবো বলে। আসলে একটা পোড়ো মন্দিরের নৃশংস ইতিহাস তাকে শোনাবার আছে। কি জানেন, অলৌকিকতার কাহিনী তাকে শোনানোই ভালো যার অলৌকিকতার কদর আছে। ওই অমূল্যবাবু এলেন কোথায়? 8টা বেজে গেল, আপনারও তৈরি হয়নি? বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস, কিছু ছোট গল্পের অন্তরে কখনো ভয়, কখনো প্রেম, কখনো রহস্য, আবার কখনো বা হাস্যকৌতুক গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথালিপি, যেখানে আমাদের আজকের বিশেষ উপস্থাপনায় হেমেন্দ্র কুমার রায়ের এক জোড়া ভৌতিক ছোট গল্পের কাহিনী। গল্পের প্রথমার্ধে থাকবে মিসেস কুমুদিনী চৌধুরী, আর দ্বিতীয়ার্ধে পোড়ো মন্দিরের আতঙ্ক। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যায়। শুরু হচ্ছে প্রথমার্ধের কাহিনী, মিসেস কুমুদিনী চৌধুরী। আমি উপন্যাসী, কেবল এইটুকু বললেই তো আর সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না, যার মানে উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা। কিন্তু এই পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকদের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হবার সময় পাই তখন ঘুমের সময় আসে। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঝা জাংশনে। একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলুম। সকাল আর বিকেলে বেরিয়ে বেড়াই, দুপুর আর সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা প্রাণ বাঁচে না। কাজেই ঝাঝা এসেও 3-4 জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন মিসেস কুমুদিনী চৌধুরী, তিনি বিধবা, স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই, ধর্মে খ্রিস্টান। আমার আরেকজন বন্ধুর নাম অমূল্যবাবু। এই ভদ্রলোকের বয়স 50 বছর। কলকাতার কোনো এক কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এইখানেই বসে লেখাপড়ায় দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনে যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আমার আলাপ হলো। তিনি ভীষণই সাদাসিধে ভালো মানুষ, ভালো লোক। সন্ধে হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু যদি 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন, বুঝতেই পারছেন গোবিন্দবাবুর কি হালটাই না হবে। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিশাচের অস্তিত্ব আছে কিনা। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল,
এই কালেও আছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা অমূল্যবাবু, পিশাচ কাকে বলে আসলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তো তুমি জানোই। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সেই আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভেতর গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষগুলো জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলো বললেন যেন আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বলল, না, প্রায়ই শুনতে পাই অমুক লোক রক্তাল্পতা রোগে মারা গিয়েছে। আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অনেক সময় হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। এমন সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে শুনি? আসুন আসুন কুমুদিনী দেবী, আসলে অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছিলেন। আমার কথা শুনে কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন, আচ্ছা, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, আমি আবার ভূতের গল্প শুনে ভয় পেতে ভীষণ ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা বেশ ভয়ানক ভূতের গল্প বলুন না। দেখুন, ভয়ানক ভূত কাকে বলে তা আমি জানি না, তবে আমি আজ পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী দেবী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যিই আপনি বিশ্বাস করেন? শুনে অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি সচমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালুম। দেখলাম কুমুদিনীরও ভয়ে মুখখানা ম্লান হয়ে গিয়েছে, কিন্তু সেই ভাবটা তিনি সামনে নিয়ে বললেন, আর আপনার এমন ধারণার কারণ কি শুনি? সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। শুনেই কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। কুমুদিনীর এমন রসিকতায় অমূল্যবাবু শুষ্ক স্বরে বললেন, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না। অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা ভালো করেই পেল। সন্ধ্যার অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাড়িতে চা খেতে আসতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনেই চা পান করছি, এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যেন যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম। আরে ও গোবিন্দবাবু, গোবিন্দবাবু, এই দেখো খুব ভালো সময় আপনার সঙ্গে দেখা হয়ে গেল, আসুন একটু চা খেয়ে যান, আসুন আসুন আসুন। গোবিন্দবাবু কাছে এসে বললেন, হ্যাঁ, সে চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভাই একটু শিগগির, আমার এদিকে আবার দেরি করবার একটুও সময় নেই। কেন, আপনার এত তাড়া কিসের? গোবিন্দবাবু বললেন, আরে আপনি মিসেস কুমুদিনী চৌধুরীকে চেনেন তো? ওনার মালির ছেলের ভারী অসুখ, বোধ হয় আর বাঁচবে না। কি কি অসুখ, কি হয়েছে?
রক্ত স্বল্পতা, মানে অ্যানিমিয়া আর কি। শুনে অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি তুমি বলতে পারো? না, কিন্তু এই রোগের যে এতটা বাড়াবাড়ি সেটা দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। এবারে অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি চিনি। তার নাম গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও আমি তাকে দেখেছি। জোয়ান সমস্ত ছেলে। আর তুমি বলছো ডাক্তার, এর মধ্যেই তার অবস্থা খারাপ হয়ে পড়েছে। অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারুর অবস্থা খারাপ হয় না। চলো তো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলে গিয়ে সেখানেই উপস্থিত হলাম। ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপর। তারও মুখ এমন বিবর্ণ আর রক্তশূন্য যেন দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকের রাত বোধহয় আর কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন বেশ দেখতে লাগলেন। খানিকক্ষণ দেখার পর গদাধরের গলা এবং বুকের মাঝখানে একটা জায়গায় আঙুল নির্দেশ করে বললেন, ডাক্তার, ওটা কিসের দাগ? দাগটা দেখে তো ওটা ক্ষতচিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধ হয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার ছেলেকে সেবা করে কে? বুড়ো মালি বললে, বাবু, গিন্নিমা অর্থাৎ মিসেস চৌধুরী গদাধরকে বড় ভালোবাসেন, ঠিক নিজের ছেলের মতো। ওকে দেখাশুনোও তিনি করেন। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই, রাতে তার ঘুম নেই। এবারে অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো মতো যত্ন সেবা হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো। গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুন। আমার বিশ্বাস আমি একে নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণটা আমার ঠিক বোধগম্য হলো না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাকে কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদেরকে দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানে ওর ঠিকমতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। শুনেই কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবারও মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধর সুস্থ হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যার পর থেকে মুষুল ধারায় বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ, মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হরহর করে বৃষ্টির ধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুমটা ভেঙে গেল। অন্ধকারে ধর্মরিয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানালার শাঁসির ওপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমার মনেরই ভুল। বাইরে তখনও সমান তোড়ে বৃষ্টি ঝরছে, বাজ ডাকছে,
ঝড় হুই হুই করে বইছে। এমন দুর্যোগে সার্সির উপরে করাঘাত করতে কে আসবে কি জানি, হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতর ঢুকতে চায়। এসব ভাবতে ভাবতে আবারও বিছানার উপর শুয়ে পড়লুম, কিন্তু সঙ্গে সঙ্গে তক্ষুনি সার্সির উপরে আবারও শব্দ হলো। সবিষয় বিছানার উপর লাফিয়ে পড়লুম আবারও। না, আর তো কোনো সন্দেহ নেই, কেউ তো এসেছে। কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টির অন্ধকারে আমার ঘরের ভিতর ঢুকতে চায়। অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রুজি একটা টর্চ রেখে দিতুম। টপ করে টর্চটা তুলে নিয়ে সেটা জেলে জানালার উপরে আলোটা ফেললুম। সেই তীব্র আলোকে যা দেখলুম তা দেখে পিঠের মাঝখান থেকে শিরদাঁড়া বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বন্ধ সার্সির উপরে 2 হাত আর মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা লম্বা চুল তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে। সেই চুলের ফাঁকে আগুনের মতো ধপ ধপ করে জ্বলছে তার 2 বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে মুখখানা আলোক রেখার ভিতর থেকে সাত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুশড়ে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শাঁসির কাঁচ ভেঙে ওই বুঝিয়ে এক অমানসিক মূর্তি ঘরের ভিতর এখনই হুড়মুড় করে ঢুকে পড়ে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভিতরে এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড়ভরতের মতো বিছানার উপর আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিলুম তাকে। অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন। আমি জিজ্ঞাসা করলুম, এত এত ভোরে আপনি যে, গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি? এই অল্প সময়ের মধ্যে এই গদাধর প্রায় সেরে উঠেছে। বলেন কি? কি করে সারল? অমূল্যবাবু বললেন, গদাধরের তো কোনো অসুখ হয়নি, সে পড়েছিল এক পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না। কৌতুক ভরে বললুম, আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন? অমূল্যবাবু অটলভাবেই বললেন, সে তোমার যা ইচ্ছা হয় তুমি বলো, আমি কোনোই প্রতিবাদ করব না। কিন্তু গদাধর কেন বেঁচে আছে জানো? কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কাউকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার যদি কেউ তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। রক্ত শোষণ? অমূল্যবাবু আপনি কি বলছেন এসব? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি স্বচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য। তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকের রাতের ঝড় বৃষ্টির কথা তুমি টের পেয়েছো বোধহয়। মাঝরাত্রে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব কোনোভাবেই সম্ভব নয়।
এ কথা তো তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলুম। সে কে, কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালাম, না। সেই মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালাম। তারপর সার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারলে না। আমার মনে হলো জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার ওপারে আরো কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেলাম, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপও করলুম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম, অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আরেক খবর আনিয়েছি। পেশোয়ারের মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সর্বশরীর কেমন ধারা করতে লাগলো। টেবিলের একটা কোণা ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়লুম। অনেকক্ষণ পর নিজেকে সামলে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সে ঘটনাটা খুলে বললুম। শুনে অমূল্যবাবু কি বেশ বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাত ব্যান্ডেজে বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে ঝুঁকে কেমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনোদিন কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি। তারপরেই দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতো তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন। সেই একই রকম বেগে সামনের দিকে ছুটে চললেন। আমিও দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, সাবধান, ট্রেন, ট্রেন। কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেল পথ চলে গিয়েছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপর খসে পড়ল। ভয়ে আমি চোখ বুজে ফেললুম। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ মর্মভেদী সেই আর্তনাদ আমার কানে ভেসে উঠল। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলুম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো। সেই অবস্থাতেই অমূল্যবাবু বললেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়লো ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাস 3 কেটে গিয়েছে। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্তাল্পতা রোগের বাড়াবাড়িটা এখনো কমল না কেন? এই নিয়ে প্রায় আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু প্রচণ্ড ধাঁধায় পড়ে গেছেন। তিনিও
মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্ত স্বল্পতা রোগটা এখানে কি সংক্রামক হয়ে দাঁড়ালো? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। এর ঠিক কিছুদিন পরেই একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা চমৎকার ছিল। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন ঘষে মেজে রূপোর মতো চকচকে করে তুলেছে। চারদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যেই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিক তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লি রব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। প্রাণে হঠাৎই গান গাইবার স্বাদ হলো খুব। এমন রাতে সৃষ্টি তো গান গাইবার জন্যই। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম, তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন সেই মিসেস কুমুদিনী চৌধুরী। না, আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেল। কুমুদিনী সেই পথ ধরে একই দিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতো। পথের বাকি সেই অদ্ভুত ভীষণ মূর্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে, আতঙ্কে, বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়ে থাকতে দেখে নির্বাক বিস্ময় আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলুম, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, মিসেস চৌধুরীকে এইমাত্র মিসেস চৌধুরীকে আমি দেখলাম, আমার সাথে দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, হ্যাঁ, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললুম, নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন অমূল্যবাবু। তুমি ঠিক দেখেছো? হ্যাঁ, আমি ঠিক দেখেছি। আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনই দেখেছি অমূল্যবাবু। কোনো ভুল নেই, কোনো ভুল হয়নি। ওঠো, আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞেস করো না। অমূল্যবাবু আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল আর একখানা কোদাল তুলে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্রচালিতের মতোটার সঙ্গে চললুম। আবারও সেই নদীর পথ। চারিদিক তেমনই নীরব, তেমনই নির্জন। আকাশে একই রকম স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল, পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে ঠিক যেন ছবিতে আঁকা। কিন্তু সেই সব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতো কোথায় যে উবে গিয়েছিল। ঘাসের উপর বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে কোত্থেকে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। আমি শিউরে উঠে ভাবলুম, ঝোপে ঝাড়ালে আবছায়ায়
ঝোপে যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঝার গোরস্থান। কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপর ইটের বা পাথরের গাঁথনি, পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে তার আশ্রান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ ওইসব কবরের পাথরের উপর যেসব ছায়াদেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো। সাবধান, কোনো কথা কিন্তু বলো না। সারাটা রাত সেইখানেই আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। এই হলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদও পশ্চিম আকাশের শেষ প্রান্তে ঢলে পড়ছে। পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। এদিকে ভোরও হচ্ছে একটু একটু করে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে একটা অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকে রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে গিয়ে ঢুকল। একটা কবরের উপর গিয়ে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা তখন জেগে উঠেছে। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের উপর গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তার এই অদ্ভুত আচরণের কারণ আমি জিজ্ঞাসা করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মধ্যে। তিনি যা বলছেন আমি তাই করে চলেছি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তাতে তুমি আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে সেটা কোনো মানুষের দেহ নয়। বলেই অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেলেন। আমি স্তম্ভিত চোখে দেখলুম কফিনের ভিতরে শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিনও ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল,
তার ওষ্ঠাধরের চারপাশে তরল রক্ত ধারা লেগে আছে। তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখপানে তাকিয়ে আছে। অমলবাবু 2 হাতে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন, তারপর সজোরে সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে কুমুদিনী চৌধুরী সেই কাতর আর্তনাদ, ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো একটা তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে ফুলে ভেপে উঠল। তারপর সব চুপচাপ, ধীর স্থির, সব কিছু এক লহমায় শান্ত। এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের মিসেস কুমুদিনী চৌধুরী। কাহিনী শুনে যারা চেয়ার ছেড়ে উঠে পড়বার উপক্রম করছেন তাদের জন্য বলি, শুরু হচ্ছে পোড়ো মন্দিরের আতঙ্ক। কাজেই আর একটু ধৈর্য ধরে বসুন। গল্পের কথালিপির এক জোড়া ছোট গল্প উপস্থাপনার শুরু হচ্ছে। এটি 2য় খণ্ড। কলকাতা থেকে আমার কলেজের 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গায়ে বেড়াতে। তাদের নিয়ে আমি সেদিন বিকেলে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল 1.5 দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর 2 তীরে শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপখোপের সম্মুখীন হতে পারে এই ভয় বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, 6:30তেও তখন অনেকটাই বেলা। কত হবে, প্রায় 6:30 তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ কখন যে উঠে এসে অর্ধেক আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। যদিও জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় এই 1.5 মাইল পথে নেই। বরাত মন্দ, মাত্র 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল। একই সঙ্গে মুষলধারায় বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতেই হঠাৎ খেয়াল হলো আর একটু এগোলেই আমাদের ডান পাশে একটা পুরো কালী মন্দির পড়বে। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে কিছুটা বাঁচা যেতে পারে, কিন্তু যতদূর জানি সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। কাজেই আমারও মন চাইছিল না ওদিকে যাওয়ার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমারও মনে ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি, তবু ভয়টা কেবল সংস্কারবশী। তবু আমি একা যদি থাকতাম তাহলে হয়তো একা থাকার মধ্যে ওই মন্দিরে যেতে ভয় পেতাম, কিন্তু আমরা তো 4 জন রয়েছি, সঙ্গে বাবার ওই 5 সেলের টর্চটা। যতদূর মনে হচ্ছে অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। এক প্রকার মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই বুড়ো মন্দিরটা চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের 2 পাশে আর পেছনে
আরো খানচারে ঘর আছে। যতদূর জানি মন্দিরটা ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলোর একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, আর অন্য ঘরগুলোতে চেতা চামুন্ডাতে নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির আর ঘরগুলোর কিছু কিছু অংশ ভেঙে পড়েছে, দেওয়ালের ছাদে গাছপালা গজিয়েছে, মন্দিরের প্রাঙ্গণ লতা গুল্মের ঝোপে ঝাড়ে আবৃত। এমন মুষলধারায় বৃষ্টি না নামলে আমি কখনোই এই পুরো মন্দিরের আশ্রয় নিতাম না। এখন সবে মাত্র সন্ধে 7টা, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলে উঠল, আচ্ছা, জায়গায় আমাদের নিয়ে এলি বটে, কিরে সাপে খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিক দেখে নিয়ে বললাম, দেখে তো সেই রকমই মনে হচ্ছে, কিন্তু কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি তো এখন অনেক দূরে। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকে তো জ্বরে পড়তে হতো। আরেকজন বন্ধু রতন বলল, সে কথা সত্যি। কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পুজো আর্চা হতো এখানে। বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারী তো এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি। যদিও জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনোদিন লোক পুজো দেখা তো দূরের কথা, প্রতিমাও কখনো দেখতে আসেনি। এই কথা শুনে শ্যামল, রতন আর অজয় সবিষয়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, আচ্ছা আচ্ছা শোন, তবে এই মন্দিরের ইতিহাস যেটুকু জানি আমি তোদেরকে বলছি। এমনিও এখন যা বৃষ্টি, বাড়ি যেতে এখন অনেক দেরি। শোন, আমার ঠাকুরদার বয়স তখন 24 কি 25। সেই সময় এই মন্দিরের কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে ঘেঁষত না। 7-8 জন চেলা নিয়ে সে এখানেই থাকতো। ওদেরও চেহারা ওই কাপালিকের মতোই ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির উপর কালী মূর্তিটা থাকতো। যদিও তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা আসল নাকি নকল মূর্তি। অর্থাৎ ওর নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পিছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি প্রকাশ্যে পরিলক্ষিত। যদিও এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় গায়ের কিছু দলবল, কিছু ছেলে আর কি। দলে সেদিন তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল গায়ের এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল, রাত তখন 11টা। আমরা আজ যে কারণে মন্দিরটায় ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ভালো করে বুঝবি এখান থেকে। আজকের মতো সেদিন রাতেও এমনই মুষলধারায় বৃষ্টি চলছে। তারা এই মন্দিরের চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ, মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক আর তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে একটা পুজোর ঘণ্টার ধ্বনি পৌঁছচ্ছে, কিন্তু ঘণ্টার যে আওয়াজটা তাদের কানে খুবই চাপা কিংবা খুবই ক্ষীণভাবে আসছিল। প্রথমটায় তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় কোনো আওয়াজ আসছে, কিন্তু সমস্যাটা একটা জায়গায়। যতদূর জানি এই মন্দিরের চারপাশে, অর্থাৎ প্রায় মাইল খানিক জায়গা জুড়ে কোনো লোকবসতি, কোনো বাড়িঘর কিচ্ছুটি নেই। তাহলে এই ঘন্টার শব্দটা কোথা থেকে আসছিল?
এর মানে তাহলে একটাই, যে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যে অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। ওদের মধ্যে যেই না এই কথা মনে হতে লাগলো, ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, চল না ভিতরের দিকটা একবার চুপি চুপি দেখে আসি, কোথায় কোথায় পুজোটা হচ্ছে। চল বলছি যখন চল। চল চল। যতগুলো ঘর ওই মন্দিরের ভিতর ছিল, সব ঘরের দরজায় তালা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটা দরজায় কান দিয়ে বুঝল, না, এইসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। তবে ঘন্টার শব্দটা আসছে কোথা থেকে। তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘন্টার আওয়াজটা এখানে একটু স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেগুলো এবার আরো হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজনও থাকতে পারে, এই সন্দেহ থেকে ওরা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে। এ ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে তারা সকলেই ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। আসলে ভিতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘন্টার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল। এবার ওদের বুঝতে বাকি রইল না ঘন্টার ধ্বনির রহস্যটা এই ঘরের কোথাও লুকিয়ে আছে। টর্চের আলো তারা মেঝেতে ফেলতেই হঠাৎ তাদের চোখে পড়ল একটা বিরাট চৌকো ভারী লোহার পাত। পাতটা দেখে মনে হয় কেমন যেন একটু, মানে এইখানে এটা থাকার কথা নয়। যেটা দেখলে সন্দেহটা খুব সহজেই জাগে। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটাকে টেনে সরাবার চেষ্টা করলো বটে, কিন্তু এতটাই ভারী যাতে একজনের পক্ষে সেটা সরানো সম্ভব নয়। তখন তারা কি করলো জানিস? 4 জন ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল, আর সঙ্গে সঙ্গে সেই ঘন্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল ওদের সামনে। বুঝল এই ঘরের নিচেকার কোনো চোরা কুঠুরিতে ঘন্টা বাজছে, আর সেই ঘরে যাওয়ার জন্যই এটাই তার গুপ্তদ্বার। ছেলেগুলো একটা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পুজো আচার কারণটা কি? নিগুড়ো কারণ নিশ্চয়ই কিছু একটা আছে। সে কারণ জানবার জন্যে তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠছে। সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল তারা। নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গিয়েছে। গুপ্ত কক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটি ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অতঃপর ছেলেরা মুহূর্ত কালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে ঠিক কি ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ি সেই বাঁক অব্দি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল
দরজা জানালা বিহীন মাঝারি আকারের একখানি ঘর। ঘরখানার এক পাশে হাত তিনিক লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শনের তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বালককে ধরে আছে, আর আরেকজনের হাতে রয়েছে একটা তীক্ষ্ণ ধারালো খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটা সুতীক্ষ্ণ বর্ষা আরো গোটা চারেক খড়গ। ওই ছেলেগুলো বুঝতে পারল এই মন্দিরের আসল পুজো এইখানেই হয়, এমনকি নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাড়াটাকে শক্ত করে বাঁকিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে এলো প্রতিমার সামনে। এর পরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্যে গায়ে সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই এই দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচন্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবারও চুপি চুপি উপরে উঠে লোহার পাতটা আগের মতোই চাপা দিয়ে গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরখাদক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার কোনো ইয়ত্তা নেই। তবে ওই সব বলি ওরা ছেলে ছুরি যাওয়ার অপরাধের জন্য কিংবা অপবাদের জন্য আশেপাশের গা থেকে জোগাড় করতো না। তাই যদি করতো তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ রকম একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিচ্ছুটি শোনা যায়নি কোনোদিন। ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকে বলির জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে চুক্তি করে তারা এই রকম স্থির করল যে ওই কাপালিক আর তার চেলাদের সকলকে তারা হত্যা করবে। কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় তারা স্থির করে ফেলল। দিন 6-7 পরেই একদিন রাত 10টা নাগাদ তারা আবারও ওই মন্দিরের নিকটে এসে পৌঁছল। তাদের সঙ্গে বড় বড় টিনের 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গায়ের কোনো লোককে জানায়নি। জানিয়েছিল কাপালিকদের হত্যা করবার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনুষ্যের সারা শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চালাতে গিয়ে উঠল। তারপর পিছন দিকে সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার সেই চাপা আওয়াজ আবারও ভেসে এলো। ঘণ্টার ধ্বনি শুনতে পেয়ে তারা নিশ্চিন্ত হল, যাক, পুজো হচ্ছে। তার মানে কাপালিকেরা তাহলে এই পুজোর ঘরেই আছে।
অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্ত দ্বারের নিকট। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি চেলে একটা কাগজ ধরালো, আর অন্যদিকে অন্য ছেলেরা লোহার বাঁধ সরিয়ে ফেলে সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই তপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে গুপ্ত কক্ষের দরজাটা তারা আবারও বন্ধ করে দিল সেই লোহার বাঁধটা দিয়ে। ততক্ষণে গুপ্ত কক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেই চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এসেছে সুড়ঙ্গের ভিতর। এদিকে শত্রু ধ্বংস করে ছেলেদের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলেরই কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। গায়ের লোক শুনে স্তম্ভিতই হয়ে গিয়েছিল এক প্রকার। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসত না, কাপালিকদের মৃত্যুর পর এখনো কেউ শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আজ ঠিক আমরা যেমন এলাম তেমনই। নিতান্ত দায় পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে, তবে এমনি কোনো শখ করে কেউ এই পথ মানায় না। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড। আমার অপর 2 বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ, যদিও খুব চাপা, তবু সাংঘাতিক রকমের স্পষ্ট। যেন সেই বহুকাল আগেও যেমন ছিল, এখনো তেমনই এই মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানেক জায়গার মধ্যে তো কোনো ঘর বাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে এই ঘন্টার শব্দ? সেই গোপন কক্ষে আবারও কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা পুরো অবস্থা, তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠিকুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলো বালি জমত না, শুকনো কাঠিকুটিও পড়ে থাকতো না। তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার আসবে কোথা থেকে? শ্যামল, অজয় আর রতন, এদের কানেও এতক্ষণে ঘন্টার শব্দ পৌঁছেছে। অজয় 2 ভুরু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, এই একটা ঘন্টার আওয়াজ আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘন্টার আওয়াজই তো। আমি বললাম, পাচ্ছি তো। সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম আমার আরেকজন বন্ধু জল জলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরে ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধলো, এই ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনো তেমনই আছে। দেখ, মাইল খানেকের মধ্যে বাড়িঘর কিছু তো নেই বলেই জানি। তাহলে
অজয় কিছুক্ষণের জন্য ভাবল, তারপর পুনরায় বলল, আচ্ছা, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করেছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছিলাম। আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে। চল তো, সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে, যে ঘরটায় বলছিলি লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে। বললাম, না সেই ঘর তো আমি জানি না, তবে শুনেছি তো পিছন দিকে আছে। দেখবি? আচ্ছা দেখি, চল। আমার সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু পাছে শহুরে বন্ধুদের কাছে আমি ভীরু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়তেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছন দিকে পৌঁছতেই ঘন্টার আওয়াজ স্পষ্ট হলো। ভয় থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, এই সেই ঘরেই ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। এ আবার কারা এলো বলতো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় এটা টের পেয়েছে। আমায় বলল, কিরে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, না 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 না, ভয় ভয় পেতে যাবো কেন? তবে তবে ভাবছি কোনো নরবলি টরবলি হচ্ছে না তো। দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এইসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে আমার মতো এগিয়ে চলেছে ওরা। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছে। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেরই দরজা জানলা কিচ্ছু নেই, সব উইয়ে নষ্ট করেছে। একই সঙ্গে ভেঙে চুরে পড়ে আছে এধারে ওধারে। সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর উপর পায়ের দাগ নিশ্চয়ই থাকতো, তবে এখানে কোনো পদচিহ্ন নেই। এমনকি কোনো জন্তু জানোয়ার পর্যন্ত নয়। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না। কথাটা আচমকা বলল অজয়। তবে তবে এটা যে কি, সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার চালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি আর এমন মাকড়সার চাল ছড়িয়ে থাকতো? কি জানি। এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিক তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মূর্ছে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে আর ওই লোহার পাতটার উপর 8 ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ জমে রয়েছে। তবে এখানে ঘন্টার শব্দটা আরো স্পষ্ট। একটানা ঘন্টা বেজে চলেছে। মনে হচ্ছে কোথাও আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচ থেকেই ঘন্টার আওয়াজ আসছে, এতে কোনো সন্দেহ নেই। তবে যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই, সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! ভাবতে ভাবতে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি মনে হচ্ছে। আশ্চর্য, অদ্ভুত।
অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল এ ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘণ্টা বাজছে। ঘণ্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই, মানুষেই তো বাজাচ্ছে। তবে কি সে মানুষ হাওয়ার সঙ্গে মিশে নিচকার ঘরে গেছে, যার জন্য তাদের পায়ের ছাপ পড়েনি? সত্যি ভাববার কথা। এই রহস্যের কারণ জানতেই হবে। এবারে আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই সেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কিন্তু গর্তটা কি অন্ধকার? সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তো তার আলোক রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত। সিঁড়ির নিচেকার দিকটাতেও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকতো। তবে কি অন্ধকারে বসেই পুজো করছে? এ তো অস্বাভাবিক ব্যাপার। অজয় চুপি চুপি বলল, আমার পিছু পিছু হয়ে দৌড়াও, খুব সাবধানে নামবি, টর্চ জ্বালবো না, আর কোনো রকম শব্দ টব্দ হয় না যেন। দুই পাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত এসে নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজটাও থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনেই যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনোদিন দেখিনি। আমরা সকলে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজন তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটা নতুন ব্যাটারি ছিল। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের উপর কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পুরো প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলো একই রকম। আরেকটা খাড়া পড়ে আছে প্রতিমার কাছাকাছি একটা জায়গায়। পুজোর ঘন্টা আর কয়েকটা থালা কিংবা কোষাকষিগুলো প্রতিমার সামনেই পড়ে রয়েছে। সেগুলো আগুনে পুড়ে ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়ে আছে যে বুঝবার বিন্দু মাত্র উপায় নেই কোনটা লোহার তৈরি আর কোনটা তামা আর কোনটাই বা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে অজয় বেশ জোর গলায় বলে উঠল, অসম্ভব, এ ঘরে কখনোই ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোথাও থেকে আসছিল। আমাদের সকলেরই শোনার ভুল হয়েছে। আর এখানে নয়, ওপারে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টতই বুঝতে পারলাম কথা বলবার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থাও অত্যন্ত শোচনীয়। কি যে এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আমি রয়েছি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্ত চিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। ওরে, তোরা আমাকে বাঁচা, বাঁচা! তারপরে চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম উপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই।
তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সেই রাত্রে বাড়ি পৌঁছেছিলাম, সে কথা এখানে আর না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয় জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর। তার মুখ থেকে সব কথা শুনে জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মহাচ্ছন্নের মতো পড়েছিল পরদিন প্রায় বেলা 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতেই আমরা গত রাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল, তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাঁপালি এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কূপ বসিয়ে দিয়েছিল। তাই অমন ভাবে সে চিৎকার করে উঠেছিল সেদিন। তার মুখে এ কথা শুনে তখনই গায়ের প্রায় 20-25 জন যুবক সেই পুরো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা একবার দেখবার তীব্র আগ্রহ রয়েছে। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা করা যাবে। এতকাল কারোরই মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করেই আমি গোটা 4-5টা টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় গোটা 10 টর্চ নিয়ে এসেছে। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সেই ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম। কিন্তু কিন্তু এ কি? এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। হ্যাঁ, বেশ মনে আছে এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের উপর এদিক ওদিক পড়েছিল। আরে, পায়ের কাছে বিরাট একখানা খাড়া পড়ে আছে দেখছি। কঙ্কাল খাড়া? না 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 না, কখনো না। এসব মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গিয়েছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেসব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা আশ্চর্য, অতীব আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার বলা যেতে পারে। প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গাটায় খাড়ার ছাপটা জ্বলজ্বল করছে এবং চলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরো একটা ধুলোর আস্তরণ জমেছিল। কাজেই সেখান থেকে খাড়াটা উঠে আসার জন্য অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওই ওখানকার খাড়াটাই যে এখানে এসে পড়েছে
এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। শুধু খাড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায় কঙ্কালটারও যে ঘরের মেঝে থেকে উঠে এসে এখানে এসে পড়েছে, শিবশয় আমার মনে বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোনো অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে, তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। শুনছিলেন পোড়ো মন্দিরের আতঙ্ক। আমাদের প্রথমার্ধের কাহিনী মিসেস কুমুদিনী চৌধুরীর মুখ্য চরিত্র মিসেস কুমুদিনীর কণ্ঠে অমৃতা, অমূল্যবাবু আর গোবিন্দ ডাক্তারের কণ্ঠে রোহন এবং সুব্রজিৎ, বুড়ো মালির চরিত্রে সম্রাট। একই সঙ্গে আমাদের দ্বিতীয়ার্ধের কাহিনী পোড়ো মন্দিরের আতঙ্ক থেকে শ্যামলীর ভূমিকায় রোহন, রতন আর অজয় চরিত্রে শিবম এবং অরুণাভ, বিপিনের কণ্ঠে রায়ান ওরফে সুব্রজিৎ, ডাক্তারের ভূমিকা পালনে সম্রাট। সবশেষে আমাদের আজকের এই দুই কাহিনীর মূল গল্প কথক এবং গল্পের সূত্রধার পরিকল্পনায় আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস। আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের এই দুই কাহিনী যদি আপনাদের পছন্দসই হয় তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।